লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের এক অমর কালজয়ী সৃষ্টি সত্য সন্ধানী চরিত্র হল ব্যোমকেশ বক্সী। আজকের দিনেও জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে এই চরিত্রের। তাই আজকের দিনে ফ্যান ফিকশন প্রচলিত। আজ রইল তেমনই এক ফ্যান ফিকশন। ব্যোমকেশ বক্সী ও অলীক হত্যা রহস্য গল্পে সত্যের অনুসন্ধান কিভাবে হলো সে কথা জানতে শুনতেই হবে এই গল্প। গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে ঘুমটা বেশ ভালো মতন হয়েছে বলতে হবে। তাই আজকে উঠতে আমার বেশ দেরি হয়ে গেছে। ঘড়ির কাঁটা তখন প্রায় 8:30 বেজে গিয়েছে। অর্থাৎ ব্যোমকেশ এতক্ষণে চা পান করে খবরের কাগজে নিজের পুরোপুরি মনোসংযোগ দিয়ে ফেলেছে। ব্যোমকেশের কথা মনে পড়তেই মনে পড়ল যে অনেকদিন ধরে একটা লেখা নিয়ে ব্যোমকেশের সঙ্গে আলোচনা করব ভেবেই চলেছি, কিন্তু সময়টা ঠিক হয়ে উঠছে না। তাই মনে মনে স্থির করলাম যে আজকে যেভাবেই হোক না কেন ব্যোমকেশের সঙ্গে আমার লেখা নিয়ে একটু কথা বলতেই হবে। কাজটি অনেকদিন আগেই করে ফেলতাম, কিন্তু নিজের অলসতার কারণে সেই কার্য সম্পন্ন হয়ে ওঠেনি। তাই সে ব্যাপারে আলোচনা ব্যোমকেশের সঙ্গে আজকেই করতে হবে। যে কোনো প্রকারে কোনো রকম ভাবে হাত মুখ পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যোমকেশের সামনে গিয়ে দেখলাম ব্যোমকেশ তখনও বারান্দার চেয়ারে বসে খবরের কাগজে মনোনিবেশ করে নেই। ব্যাপারটা কেন জানি না আমাকে একটু ভাবিয়ে তুলল। সাধারণত এরকম দৃশ্য সকাল সকাল আমার দেখবার কথা নয়, তবে এই ঘটনা কি জন্য ঘটল তা জানবার জন্য আমি রান্নাঘরের প্রধান এবং আমাদের এই বাড়ির অন্যতম প্রধান সদস্যা সত্যান্বেষী পদ্মিনী সত্যবতী বক্সীর কাছে গেলাম। 8:30 বেজে যাওয়ার পর সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর বারান্দার মধ্যে অনুপস্থিত থাকার রহস্যভেদ একমাত্র তার স্ত্রী করতে পারে বলেই আমার মনে হয়। রান্নাঘরে গিয়ে দেখি সত্যবতী সকালের জল খাবার করতে ব্যস্ত। আমাকে দেখে সত্যবতী আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি ব্যাপার ঠাকুরপো, তুমি আজকে ঘুম থেকে উঠে একেবারে রান্নাঘরে চলে এলে যে? ও, বুঝতে পেরেছি, তোমাকে তো চা দেওয়াই হয়নি। নিশ্চয়ই চা নেওয়ার জন্য তুমি রান্নাঘরে এসেছো। হ্যাঁ বৌঠান, কথাটা তুমি একেবারে ভুল বলনি। তবে কি জানো, শুধুমাত্র আমি এই কারণে রান্নাঘরে আসিনি। আসলে একটা খবর নেওয়ার ছিল তোমার থেকে। বলো কি গো, তুমি আমার কাছে খবর নিতে এসেছো? তা শুনে দেখি কি খবর চাই তোমার। আমি যদি কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই তা করব। মানছি আমার ঘুম থেকে উঠতে আজকে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে ব্যোমকেশকে দেখতে পেলাম না। আচ্ছা, সে কোথায় গেছে বলতে পারবে? আমার মতন দেরি করে ওঠার অভ্যেস তার খুব একটা যে নেই সে সম্পর্কে আমি অবগত। তবে নতুন কোনো কেসের বিষয়ে বাড়িতে এসেছিল নাকি? সেই কারণেই কি বেরিয়ে গেছে? আমি ঘুমিয়ে আছি দেখে হয়তো আমাকে ডাকেনি। না না, এমন কোনো ব্যাপারই নয়। আর তুমি যে বলছো না দেরি করে উঠেছো, শোনো, এতটাও বেলা হয়ে যায়নি যে সে কোনো কেসের ব্যাপারে কোথাও যাবে আর তোমাকে না বলেই চলে যাবে। তোমার বন্ধু ছাদে রয়েছে, ছাদে যাও, ছাদে গেলেই তুমি তার দেখা পেয়ে যাবে। ছাদে? ব্যোমকেশ এই সাত সকালে ছাদে গিয়ে কি করছে? ও তো এরকম সময় খুব একটা ছাদে যায় না, বারান্দাতেই তো থাকে। সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না বাবা। আমি যেটুকু জানি তোমায় সেটুকুই বললাম। আমি চা দিয়ে আসতেই নিমেষের মধ্যে চা শেষ করে খবরের কাগজটা হাতে নিয়ে ধীরে ধীরে পড়তে পড়তে ছাদে চলে গেল। আমি তার ছাদে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু খবরের কাগজের প্রতি তার মন এতটাই নিমগ্ন ছিল
যে সে আমার কথা শুনতেই পায়নি। এখন যাও, তুমি গিয়ে দেখো তাকে কোনোভাবে নিচে নামিয়ে আসতে পারো কিনা। এমন কি করছিল কি জানি। যাই হোক, তোমাদেরকে আর কিছুক্ষণ পরেই নিচে নামতে হবে। আধা ঘন্টা পর আমার জলখাবার তৈরি হয়ে গেলে জলখাবার খাওয়ার জন্য তো নিচে আসবেই। অতঃপর সত্যবতীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম ছাদে। গিয়ে দেখি ছাদের এক ধারে দাঁড়িয়ে ব্যোমকেশ নিমগ্ন হয়ে অদ্ভুত দৃষ্টিতে খবরের কাগজের দিকে রয়েছে। তার এইভাবে ছাদে দাঁড়িয়ে থাকার কারণ আমি কিছুতেই বুঝতে পারলাম না। তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ব্যোমকেশ, তুমি এত সকালে ছাদে এসে কি করছো? খবরের কাগজ তো তুমি অন্যদিনের মতো আজকেও বারান্দায় পড়লেই পারতে, তাহলে ছাদে এলে যে? ব্যোমকেশ প্রথমে আবার কথার উত্তর দিল না। কিছু মুহূর্ত চুপ থেকে ধীরে ধীরে গম্ভীরভাবে বলতে আরম্ভ করলো, একটা অত্যন্ত খারাপ খবর আমার চোখে পড়েছে অজিত, আর আমি এই বিষয় নিয়ে যথেষ্ট চিন্তিত। আমি চাই না যে আমার কপালে এইরকম চিন্তার ভাঁজ আমার স্ত্রী সত্যবতীর চোখে পড়ুক, তাই আমি ছাদে চলে এসেছি। আচ্ছা, কি বলতে চাইছো বলো তো? খবরের কাগজে এমন কি কিছু খবর লেখা রয়েছে যেটা তোমার চিন্তার কারণ হয়ে উঠেছে? সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর কপালে চিন্তার ভাঁজ যে খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অজিত, তোমার মনে আছে বেশ অনেকদিন আগে আমরা একটি অপরাধীকে ধরেছিলাম, যার নাম রাজেশ্বর? একটু মনে করবার চেষ্টা করো, দেখো যদি মনে নাও থাকে ঠিক মনে পড়ে যাবে। প্রথমে বজ্রেশ্বর বলতে ব্যোমকেশ ঠিক কার কথা বলছে আমি মনে করে উঠতে পারছিলাম না। আসলে বিগত কয়েক মাসে ব্যোমকেশ এত কেস সমাধান করেছে যে আমি ঠিক করে বুঝতেই পারছি না সে কোন অপরাধীর কথা বলছে। তাই আমি ব্যোমকেশের উদ্দেশ্যে বলে উঠলাম, ব্যোমকেশ, তুমি যার কথা বলছো সে ঠিক কি করেছিল, মানে সে সম্পর্কে আমাকে একটু বিস্তারিত খুলে বলো। না হলে এই কদিন যাবৎ তুমি পরপর যে কটা কেস সমাধান করেছ তার মধ্যে থেকে আমি এত অপরাধীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছি যে তোমার সামনে থেকে তুমি কার কথা বলছো আমি ঠিক করে বুঝে উঠতে পারছি না। আহা অজিত, মনে হচ্ছে তোমার বয়সটা বাড়ছে আর মাথাটাও দিন দিন যাচ্ছে। আরে এই তো 5-6 মাস আগেকার কথা, সেই যে দাগি আসামি রাজেশ্বরকে আমি শনাক্ত করতে সাহায্য করেছিলাম তার কথা বলছি। আরে যে একটা গোটা পরিবারকে খুন করেছিল, একটু একটু মনে করবার চেষ্টা করো। প্রথমে বজ্রেশ্বর নামের কাউকে মনে না পড়লেও ব্যোমকেশ যখন বিস্তারিতভাবে জানালো যে বজ্রেশ্বরের সঙ্গে আমাদের ঠিক কি কারণে সাক্ষাৎ হয়েছিল, তখন সে ঘটনাটা আবার আমার চোখের সামনে ভেসে উঠল। আমি উত্তেজনা নিয়ে ব্যোমকেশকে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, এইবার আমি সবটা বুঝতে পেরেছি। আচ্ছা বলো তো, তুমি মানে ঠিক কি বলতে চাইছো? পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে নাকি? তাহলে তো আমাদের চোখের সামনে বিপদ একেবারে এগিয়ে আসছে। যখন ওকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল তখন ও তোমার দিকে তাকিয়ে বলেছিল যে তোমাকে শেষ করে ফেলবে, কিছুতেই তোমাকে ছাড়বে না। তাহলে এখন কি তোমার কোনো ক্ষতি করবার জন্যই সে জেল থেকে বেরিয়ে গেছে? তুমি কিছুটা সঠিক বলেছ, তবে পুরোটা এত সোজাও নয়। জানি না কি উদ্দেশ্য নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ বা কারা রাজেশ্বরকে খুন করে। কি বলছো গো ব্যোমকেশ? ওই রকম একটা দাগি অপরাধীকে কে বা খুন করতে যাবে? আর যে ওই ভদ্রেশ্বরকে খুন করতে পেরেছে তার মানে ভেবে দেখো তো যে সে কত বড় অপরাধী হতে পারে। আচ্ছা, খবরের কাগজে আর কি কিছু লিখেছে যে কিভাবে কি খুন হয়েছে? না, খবরের কাগজে সেইভাবে কিছু লেখেনি। খবরের কাগজে ঘটনাটাকে অনেকটা লঘু করে দেখানোর চেষ্টা করা হয়েছে। তাছাড়া পুরোপুরি ঘটনা সম্পর্কে মানুষজন যদি অবগত হয়ে যায় তাহলে পুলিশ প্রশাসনের নিরাপত্তার উপর মানুষের প্রশ্ন উঠতে পারে। মানুষ ভাবতেই পারে যে অপরাধীরা যে কোনোভাবেই যে কোনো সময় পুলিশদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারে। আর পুলিশ বা সরকার কখনোই নিজেদের গাফিলতির কথা ফলাও করে খবরের কাগজে লিখবে না। তাহলে কিভাবে বজ্রেশ্বরের খুনের ব্যাপারে আমরা জানবো? এখন এসব জানার একটাই মাত্র উপায়,
আমাদের থানায় যেতে হবে, থানায় গিয়ে সবটা খুঁজে বার করতে হবে কিভাবে কি হয়েছে। অতঃপর আমরা দুইজনে অন্যান্য দিনের মতো জলখাবার সেরে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। থানায় প্রবেশ করতেই থানার অফিসার মল্লার সেন হাত জোর করে আমাদের উদ্দেশ্যে বলে উঠলেন, আরে আমি একই দেখছি, ব্যোমকেশ বাবু, অজিত বাবু, আপনারা হঠাৎ এই থানায় এলেন যে? কোনো কেসের কারণে বুঝি? না না, আপাতত কোনো কেসের কারণে নয়, তবে একটা তথ্য নেওয়ার জন্যই অবশ্যই আমাদের আপনার সাহায্যের প্রয়োজন, তাই আপনার কাছে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আপনি বলুন কি জানতে চান? আমি আর অজিত মানে আমরা আসলে জানতে চাই যে রাজেশ্বর কিভাবে আপনাদের হেফাজত থেকে পালাতে সক্ষম হলো এবং অবশেষে তাকে খুন হতে হলো। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির কাছ থেকে পুলিশ মহলের কোনো পুলিশ কর্তার দিকে এরকম প্রশ্ন যে তীরের মতো লাগবে তা স্বাভাবিক। মল্লার বাবুর সামনে থাকা জলের গ্লাসটা থেকে এক ঢোকে সমস্ত জল খেয়ে শেষ করে দিয়ে তারপর ধীরে ধীরে বলতে থাকেন, ব্যোমকেশ বাবু, আমার কিছুই করার নেই। আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে ব্রজেশ্বর এই আমাদের হেফাজত থেকে পালাতে সক্ষম হলো, আর পালালেও যে এইভাবে কেন খুন হলো কি জানি। দেখুন, আমার মতে আপনাদের পুলিশ প্রশাসনের মধ্যেই কেউ আছে যে রাজেশ্বরকে পালাতে সাহায্য করেছে, তবে রাজেশ্বর হয়তো জানতোই না যে সেই পৃথিবীর আলো আর বেশিক্ষণ দেখতে পাবে না। তাছাড়া কি হয়েছিল আপনারা তো খবরের কাগজে সেইভাবে কিছুই লিখতে দেননি। তা আমাকে এই মুহূর্তে জানান আসল ঘটনাটা ঠিক কি ঘটেছিল। আসলে যখন যে মুহূর্তে ব্রজেশ্বর জেল থেকে পালায় সেই মুহূর্তেই আমরা খবর পেয়ে যাই, তারপর পুলিশ বাহিনী নিয়ে আমি ব্রজেশ্বরের পিছনে ধাওয়া করতে থাকি। এমনকি আমি গুলি করে দেওয়ার হুমকি দিলে সে কোনোভাবে আত্মসমর্পণ করে দেয় না। আমরা তাকে ধাওয়া করতে করতে হঠাৎ করে শুনতে পাই এক বিকট শব্দ, কেউ যেন বোমা নিক্ষেপ করেছে। তবে সেটা আমাদেরকে উদ্দেশ্য করে নয়, সেটা ব্রজেশ্বরকে উদ্দেশ্য করে। বিস্ফোরণের কিছুক্ষণ পর যখন ধোঁয়া সম্পূর্ণ কেটে গেছে, তখন আমরা কোনো মতে এগিয়ে গিয়ে দেখতে পাই ব্রজেশ্বরের ক্ষতবিক্ষত দেহটা মাটিতে পড়ে রয়েছে। কিন্তু এইটাই বুঝতে পারছি না যে ব্রজেশ্বরের মতো কোনো দাগী অপরাধীকে কে খুন করতে পারে। আচ্ছা, যেই জায়গায় ঘটনাটা হয়েছে সেখানে আশেপাশে কোনো মানুষ কিছু জানে না বা কেউ সেখানে ছিল না? হ্যাঁ ছিল বটে, কিছু ভিখারি সেই রাস্তার ধারে সারাদিন পড়ে থাকে। রাস্তা দিয়ে কেউ গেলে তাতে পথ আটকে ভিক্ষে যায়। ঘটনাটায় ওই ভিখারিগুলো যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিল। আমরা তাদের কাছে গেলেই তারা ভাবে যে বোধহয় কোনো প্রশ্ন করব, অথবা তাদেরকে কোন রকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। তাই তারা আগে থেকেই আমাদেরকে জানিয়ে দিয়েছে যে তারা কিছুই জানেন না। ইতিমধ্যে আমি আর ব্যোমকেশ আর থানার বড়বাবু মল্লার সেন অনেক কথা বলা বলি করছিলাম নিজেদের মধ্যে। ব্যোমকেশের কথা মেনে সেখানকার ভিখারিগুলোকে থানায় ডেকে আনবার জন্য পুলিশ তৎপর হয়। কিছুক্ষণের মধ্যে সে ভিখারিগুলোকে নিয়ে থানায় প্রবেশ করে পুলিশ বাহিনী। ব্যোমকেশ এবং আমি তাদের প্রত্যেকের চোখেই একটা ভয় দেখতে পাচ্ছিলাম। তবে এই ভয় নিজের অপরাধ প্রকাশিত হওয়ার ভয় নয়, এই ভয় হলো ভিক্ষাবৃত্তি করে বাঁচলেও যেটুকু আত্মসম্মান রয়েছে সেইটুকু বিনা অপরাধে যাতে চলে না যায়। ব্যোমকেশ তাদের অবস্থাটা বুঝতে পেরে বলে ওঠে, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সি। ভয় পাবেন না, আপনাদেরকে এইখানে শুধুমাত্র নিয়ে আসাই হয়েছে। আপনাদের উপর কোনো রকম শাসন কিছুই করা হবে না, আর আপনাদের কোনোভাবে অপরাধীও কেউ ভাবছে না। সুতরাং ভয় না পেয়ে যদি কিছু জেনে থাকেন, মানে সেই ঘটনার সময় আপনারা তো উপস্থিত ছিলেন, যদি অদ্ভুত কোনো কিছু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে থাকে তাহলে তা আমাদের জানান। আমি কথা দিচ্ছি আপনাদের ক্ষতি হবে না। ব্যোমকেশ তাদেরকে পুরোপুরি আশ্বাস দিল তাদের সেভাবে কোনো কিছু যায় আসলো না, তারা কোনো কিছুই বলতে পারলো না আমাদের কাছে।
হয়তো তাদের কিছুই বলার মতো নেই, আবার হয়তো পুলিশের ঝামেলায় নিজেদেরকে জড়াতে চায় না বলে কিছুই জানালো না। তবে ব্যাপারটা এখানেই সমাপ্ত হয়নি। ব্যোমকেশের আশ্বাস সবার মনে না গেলেও কারো একজনের মনে এক অদ্ভুত ভরসার জায়গা করে নিয়েছিল। সবাই যখন থানা থেকে ধীরে ধীরে বের হয়ে যায়, তখন সেই বৃদ্ধ ভদ্রলোক ব্যোমকেশের দিকে তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। ব্যোমকেশ তখন তার উদ্দেশ্যে বলে ওঠে, কি ব্যাপার, আপনি কি কিছু বলতে চান? দাঁড়িয়ে গেলেন যে? আসলে আপনার কথাগুলো শুনে মনে একটু ভরসা পেলাম। এই যে আমার কাছে একটা কাগজ রয়েছে, যদিও কাগজটাতে কি লেখা রয়েছে তা জানি না। যেদিনকে ওই বিস্ফোরণটা হয় সেদিনকেই আমি দেখেছিলাম একজন লোক কালো কাপড় মুড়ি দিয়ে চলে যাচ্ছে। তার হাত থেকে কাগজটা পড়ে গিয়েছিল। তিনি এগিয়ে গেলেও আমি তাকে কাগজটা দেওয়ার জন্য ডাক দিই, কিন্তু তিনি সে ডাক শুনতে পাননি। ব্যোমকেশ, আমি এবং মল্লার বাবু তিনজনেই কাগজটা হাতে নিয়ে দেখলাম একটা ঠিকানা লেখা রয়েছে, যে ঠিকানাটা এই থানা থেকে 2 মাইল দূরে অবস্থিত। ব্যোমকেশ আমাদের দুজনের উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা, তাহলে এবার এই কাগজে লেখা ঠিকানাটা অনুসরণ করতে হবে, যদি কোনো কিছু সূত্র আমরা পেয়ে যাই। ব্যোমকেশের কথা মেনে আমরা 3 জন ও আরো 2 কনস্টেবল নিয়ে মোট 5 জন ওই ঠিকানা অনুসরণ করে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম সামনে একটা তালা বন্ধ বাড়ি। বাড়িটা বেশ অনেক পুরনো বলেই মনে হচ্ছে, আর তাছাড়া আশেপাশে সেভাবে কাউকে দেখাও যাচ্ছে না। অত্যন্ত নিরিবিলি জায়গায় এ বাড়ি। বাড়িটি 2 তলার। বাড়ির আনাচে কানাচে দিয়ে নানা ধরনের গাছগাছালির জন্ম হয়েছে। তবে সবকিছু পুরানো হলেও দরজায় দেওয়া তালাটি কিন্তু অত্যন্ত নতুন। ব্যোমকেশ তালাটা হাতে নিয়ে বলে উঠল, দেখলেন আপনারা, বাড়ির সমস্ত অংশ পুরনো হয়ে গেলেও এই তালা কিন্তু একেবারেই নতুন। এই তালা যদি অন্য সবকিছুর মতো পুরনো হতো তাহলে একটানে খুলে ফেলে দেওয়া যেত। এই তালা নতুন মানে এই বাড়িতে কেউ যাওয়া আসা করে, কিন্তু সে কে হতে পারে? হ্যাঁ, এই উদাহরণটা তুমি বেশ ভালো বলেছো তো। এই বাড়িটা পুরনো হলে তালাটা যখন নতুন তখন কেউ এর ভিতরে আসে, কিন্তু এখন সে নেই। আচ্ছা, এবার তালাটা তো আমাদের ভেঙে ফেলতে হবে। অতঃপর ব্যোমকেশ আর মল্লারবাবু দুজনে মিলে তালাটা ভেঙে ফেলতে সক্ষম হয়। তালাটা ভেঙে ফেলা বলাটা ভুল, একটি কাঁটা জাতীয় বস্তু দিয়ে তালার মধ্যে প্রবেশ করে তালাটিকে খুলে ফেলা হয়। ব্যোমকেশ বলে ওঠে, আচ্ছা মল্লার বাবু, এই তালার অন্য কোনো চাবি নিশ্চয়ই হতে পারে। হ্যাঁ, এই তালার তো চাবি হতেই পারে, কিন্তু আপনি এই প্রশ্ন কেন করছেন ব্যোমকেশ বাবু? কারণ আমি চাই না এই বাড়িতে যে আমরা প্রবেশ করেছি সেটা যেই বা যারা আসা যাওয়া করে তারা কেউ বুঝতে পারুক। তাই যখন আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব তখন তালাটি লাগিয়ে দিয়ে যাব। অতঃপর আমি, ব্যোমকেশ এবং বাকি সবাই বাড়ির ভিতরে প্রবেশ করে দেখি বাড়ির ভিতরে বিশেষ কিছুই নেই, শুধুমাত্র কয়েকটি ঘর রয়েছে। সেই ঘরগুলির অবস্থা অত্যন্ত খারাপ। তবে একটি ঘরে গিয়ে আমরা যা দেখলাম তা আমাদের সবাইকে বেশ অবাক করল। ঘরের দেওয়ালে বড় বড় করে বজ্রেশ্বর নাম লিখে কেউ যেন সে নামটি অত্যন্ত যত্ন সহকারে কেটে দিয়েছে। মল্লারবাবু ব্যোমকেশকে এর অর্থ জিজ্ঞাসা করলে ব্যোমকেশ বলে ওঠে, এইরকম নাম লিখে সেটা কেটে দেওয়ার অর্থ হলো আমি তাকে কোনোভাবেই পছন্দ করি না। অর্থাৎ এইটা বোঝা গেল যে রাজেশ্বরকে যে খুন করেছে সে রাজেশ্বরের এক অন্যতম শত্রু, আর তার এই বাড়িতে আসা যাওয়া হয়। আচ্ছা, বাকি কথা না হয় পরে হবে, এখন তাড়াতাড়ি বাড়ির বাইরে চলো। এই মুহূর্তে যদি বাড়িতে কেউ এসে পড়ে তাহলে সমস্ত কিছু আমাদের হাতের বাইরে চলে যেতে পারে। অতঃপর আমি, ব্যোমকেশ এবং বাকিরা বাইরে এসে কনস্টেবলের কাছ থেকে অন্য চাবি দিয়ে সেই তালার মধ্যে দিয়ে তালা বন্ধ করে আমরা চলে আসি।
পরের দিন সকালে আমি আর ব্যোমকেশ কথা বলছিলাম এই বাড়ির দৃশ্য নিয়ে। তখনই পাশের টেলিফোনটা বেজে ওঠে। রিসিভারটা কানে দিয়ে ব্যোমকেশ কিছু কথা বলতে থাকে। তারপর ফোনটা রাখার সাথে সাথে আমি প্রশ্ন করি, কি ব্যাপার বলো তো, কে ফোন করেছিল, কি বলছিল সে? মল্লারবাবু ফোন করেছিলেন। একটা খুব খারাপ খবর পেলাম। তোমার নিশ্চয়ই মনে আছে গতকাল আমাদেরকে ওই চিরকুট দিয়ে একটি বয়স্ক ভিখারি ভদ্রলোক সাহায্য করেছিলেন। আজ সকালে কেউ তাকে গুলি করে হত্যা করেছে। কি বললে তুমি? ওই ভিখারি লোকটিকে কেউ খুন করে চলে গেছে? কিন্তু সে আমাদের সাহায্য করেছিল সেটা তো বাইরের কারো জানবার কথা নয়, কারণ সে অন্য কোনো ভিখারির সামনেও কিছু বলেনি। শুধুমাত্র যা বলেছে তা আমাদের সামনে আর পুলিশদের সামনে বলেছে। যে খুন করেছে সে কোনোভাবে জানতে পেরেছে যে ওই ভিখারি তার জন্য ক্ষতিকারক, তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। কিন্তু এই খবরটা দিল কে? অর্থাৎ আমার মন আর হিসেব যা বলছে তাতে এইটা বোঝা যাচ্ছে যে শুধুমাত্র বাইরের নয়, থানার মধ্যে এমন কোনো পুলিশ রয়েছে যার সঙ্গে অপরাধীর সুসম্পর্ক রয়েছে। হয়তো এটাও সে জেনে গেছে যে আমরা ওই ঠিকানা অনুসরণ করে বাড়িটাতে গিয়েছিলাম। আমরা দুজনে কথা বলছিলাম, ঠিক সেই সময় সত্যবতী এসে আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, কি গো, তোমাদের মনে আছে তো আজকে পাশের পাড়ার ঘোষ বাড়িতে পূজার নিমন্ত্রণ রয়েছে। আমাদের কিন্তু সন্ধ্যাবেলা সবাইকে যেতে বলেছে, আর আমি ঠিক করে নিয়েছি আমরা সকলেই যাব। আমি আর ব্যোমকেশ একে অপরের দিকে তাকিয়ে বুঝে নিলাম যে আমাদের দুজনেই কারোরই মনে ছিল না এই ঘটনার কথা। আমরা কেউই ওই পুজো বাড়িতে যেতে প্রস্তুত নই। তবু সত্যবতীর মুখের উপর কোনো কথা বলার সাহস আমাদের হলো না, তাই তার কথাই চুপচাপ মেনে নিলাম। সন্ধ্যাবেলা নিজেদের অনিচ্ছা সত্ত্বেও আমরা তিনজনে চলে গেলাম ঘোষ বাড়িতে। সত্যবতী সেখানে গিয়ে পাড়ার অন্যান্য মহিলাদের সঙ্গে গল্প করতে থাকে। আমি আর ব্যোমকেশ নিজেদের মধ্যেই কথা বলে চলেছি। হঠাৎ ব্যোমকেশের কাছে একজন বৃদ্ধা মহিলা আসে। ব্যোমকেশের উদ্দেশ্যে বলে ওঠে, তুমি ব্যোমকেশ বক্সী তাই না বাবা? আগে হ্যাঁ, আমি ব্যোমকেশ বক্সী। আপনার কি কোনো প্রয়োজন রয়েছে? তাহলে আমাকে বলতে পারেন, আমি সাহায্য করতে পারি আপনার। থাক থাক বাচ্চা, এত কষ্ট করতে হবে না। আমি তোমার সম্পর্কে সমস্ত খোঁজ খবর রাখি। এই কিছুদিন আগেই যে বিস্ফোরণটা হয়ে একটা অপরাধী মারা গেল না, সেই জায়গার কাছাকাছি আমার বাড়ি। তাই তোমার সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলতে এলাম। আচ্ছা, তাই নাকি? বেশ, বলুন আপনি কি বলতে চান ওই ঘটনার ব্যাপারে। আসলে বাবা, আমি সেই রকম কিছুই বলতে চাই না, তবে তোমার এই ব্যাপারে ভাবনা চিন্তা কত দূর এগুলো কিছু কি বুঝতে পারছো? এই কাজটি করেছে? না, এখনো সেইভাবে কিছুই বুঝে উঠতে পারিনি যে এর পেছনে কার হাত আছে, তবে আশা করছি খুব তাড়াতাড়ি সমস্তটা বুঝতে পারবো। তোমার কি মনে হয় এই কাজটি এ করে থাকতে পারে? তোমার কি কাউকে সন্দেহ হয়? না, এই মুহূর্তে আমার সন্দেহ করার মতো কাউকেই আমি পাইনি। তবে আপনি এসব নিয়ে ভাববেন না, এসব ভাবার কাজ আমার কাজটা আমি ঠিকই করে নেব। বেশ বেশ বাবা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। বেঁচে থাকো, এটাই আমার ভগবানের কাছে একমাত্র কাম্য। এই বলে ওই ভদ্রমহিলা ধীরে ধীরে হেলতে হেলতে কোথায় যেন চলে গেল। সত্যি কি অদ্ভুত ধরনের মহিলা, নিজের পরিচয়টুকু পুরোপুরি না দিয়ে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতে বসে গিয়েছে। ভদ্রমহিলা চলে যাওয়ার পর আমি ব্যোমকেশের উদ্দেশ্যে বলে উঠলাম, এবার মনের মধ্যে একটু শান্তি থাকবে।
ওই ভদ্রমহিলা কোথা থেকে এসে কি সব জিজ্ঞাসা করছিল। এই বিষয় নিয়ে আমাদের কথার মাঝে সত্যবতী এসে ব্যোমকেশের উদ্দেশ্যে একটি কাগজ বাড়িয়ে দিয়ে বলে ওঠে, এই যে সত্যান্বেষী, একজন বৃদ্ধা মহিলা একটি কাগজ আমার হাতে দিয়ে বলে গেলেন যাতে আমি এটা তোমাকে দিয়ে দিই। তুমি তাড়াতাড়ি কাগজটা হাতে নাও তো। আমার ওই পাশের বাড়ির বৌদির সঙ্গে অনেক কথা রয়েছে, আমাকে যেতে হবে। ব্যোমকেশ কাগজটা হাতে নিতেই সত্যবতী তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। কাগজটা খোলার সাথে সাথে ব্যোমকেশের চোখ বড় বড় হয়ে গেল। সে অদ্ভুত দৃষ্টিতে কাগজের দিকে তাকালো। ব্যোমকেশের কাগজের দিকে এইরূপ দৃষ্টির নিক্ষেপের কারণ বুঝতে না পেরে কাগজটি নিজের হাতের মধ্যে নিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কাগজটিতে লেখা রয়েছে যে গুলি আবারও চলবে। আর অদ্ভুতভাবে কাগজ পড়বার কিছু মুহূর্ত পরেই একটা গুলির বিকট আওয়াজ শুনতে পাই আমরা। বাড়ি ভর্তি লোকগুলি আওয়াজ শুনে ছোটাছুটি করতে শুরু করে দেয়। অনেক খোঁজখবর করবার পর আমরা ঠাকুরের মূর্তির দিকে তাকিয়ে দেখতে পাই যে গুলিটা ঠাকুরের কপাল ভেদ করে চলে গিয়েছে। ঘোষবাড়ির পুজো বহুদিনের, যেহেতু বনেদি বাড়ি, তাই বাড়ির পুজোতে অনেক লোকের সমাগম হবে এটা স্বাভাবিক। কিন্তু অদ্ভুত আরো একটি ঘটনা ঘটে গেল তখন সবাই ব্যোমকেশকেই এর জন্য মনে মনে দায়ী মনে করতে লাগলো। তাদের মনে হতে লাগলো যেহেতু ব্যোমকেশ নানা অপরাধীদের শনাক্ত করে বেড়ায়, তাই তার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই কোনো অপরাধী এই গুলিটি নিক্ষেপ করেছে। তবে সৌভাগ্যক্রমে বাড়ির অন্যান্য সদস্যরা এই ব্যাপারটি হওয়ার জন্য ব্যোমকেশকে দায়ী করেনি। গুলির আওয়াজে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল একটা। গোটা পাড়ায় যেসব বাড়ি পুজো বাড়িতে আসেনি, পাশাপাশি সেসব বাড়ির লোকগুলো বেরিয়ে এসেছিল। আর এদিকে সত্যবতী নিজেকে কি করে সামলাবে বুঝতে পারছে না, কারণ চোখের সামনে এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে সেটা সে কল্পনাতেও ভাবেনি। কোন রকমে ব্যোমকেশ সবাইকে শান্ত করবার জন্য বলে ওঠে, দেখুন, আমি জানি আপনারা হয়তো ভাবছেন যে কেউ আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এইখানে এইরূপ গুলি চালিয়েছে, কিন্তু বিশ্বাস করুন এর বিন্দু বিসর্গ আমি জানি না। যদি আমি আগে থেকে জানতাম যে এরকম কোনো ঘটনার সম্মুখীন হতে হবে, তাহলে আমি আজকে এখানে উপস্থিত থাকতাম না। যেহেতু এই বাড়ি থেকে আমার বাড়িতে নিমন্ত্রণ পত্র গিয়েছিল, তাই সেই নিমন্ত্রণ রক্ষা করতেই আমি আজকে সপরিবারে উপস্থিত। আমি মানছি যে কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারত, গুলিটা মূর্তির গায়ে না লেগে কোনো মানুষের গায়ে লাগতে পারত। তবে আমি আপনাদের কথা দিচ্ছি যে এই কাজটা করেছে তাকে আমি খুব শিগগিরই খুঁজে বের করব। দয়া করে আপনারা একটু শান্ত হয়ে পুনরায় নিজেদের মতো আনন্দ করতে থাকুন। আমার মনে হয় না আর কোনো ক্ষতি করবে এই মুহূর্তে সে। অতঃপর বাড়ির সবাই এবং বাকি লোকজনদের বুঝিয়ে শান্ত করা হয়। ইতিমধ্যেই ঘটনার কথা পুলিশের কানে পৌঁছে গেছে, তাই পুলিশ দ্রুত বাড়িতে চলে আসে। পুলিশ এসে ব্যোমকেশের সঙ্গে কথা বলতে থাকে। ব্যোমকেশ পুলিশ অফিসার মল্লারবাবুর উদ্দেশ্যে বলে ওঠে, অফিসার, আমার মনে হয় কেউ হয়তো আমার উপরেই কোনো প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটি করেছে। এদিকে রাজেশ্বরের খুনের তদন্ত যে আমি করছি সেই ব্যাপারে বোধ করি কেউ জেনে গিয়েছে। চিন্তা করবেন না, আমি এদিকটা সামলে দিয়েছি। বেশ, তাহলে আমরা বাড়ির কিছু মানুষজনদের সাথে কথাবার্তা বলে আজকের মতো চলে যাচ্ছি। আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে কিন্তু খবর দেবেন। ব্যোমকেশ আর মল্লারবাবু দুজনে মিলে নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক সেই সময় আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা সাদা রঙের পরচুল পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবং নাচছে। সেটা দেখে সবাই স্তম্ভিত হয়ে রয়েছে। আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, ওই দেখো ছোট্ট বাচ্চাটার মাথায় সাদা রঙের পরচুলা। এই পরচুলা এইখানে কে পড়বে বলো তো? মনে হয় এইটা সেই আততায়ের কাজ যে আমাদের দিকে গুলিটা লক্ষ্য করে ছুঁড়েছিল। আচ্ছা, বাচ্চাটিকে ডেকে নিয়ে এসে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। আচ্ছা, তুমি এই যে মাথায় সাদা রঙের যেটা পরে আছো সেটাকে কি বলে তুমি জানো?
না, তা তো জানি না। কি বলে গো এইটাকে? এইটা হলো পরচুলা। আচ্ছা, তুমি এটা কোথা থেকে পেয়েছো? তোমার বাবা মা কেউ তোমাকে এনে দিয়েছে? না না, এইটা আমি ওই বাগানে পেলাম জানো। আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করছিলাম, তখন দেখলাম একজন সাদা রঙের শাড়ি পরে একটা ঠাম্মি বাগানে গেল, আর তারপর মাথা থেকে এই সাদা রঙের চুলটা, তারপরে শাড়ি খুলে একটা কাকুর মতো হয়ে গেল, তারপরে দৌড়ে চলে গেল। আমার বেশ ভালো লেগেছে, এবার আমি এটাকে নিয়ে খেলবো। আচ্ছা, তাই নাকি? তাহলে তো তোমার কথা শুনে এখন বাগানে একবার যেতেই হয়। চলো তো আমাদেরকে নিয়ে। অতঃপর আমি, ব্যোমকেশ আর মল্লার বাবু ওই বাচ্চাটির সাথে বাড়ির বাগানে গিয়ে দেখতে পাই সেখানে সাদা রঙের শাড়ি। যদিও শাড়িটি ভিজে গিয়েছিল এবং নানা রং লেগে গিয়েছিল। রংটা দেখে মনে হয়েছিল যেন আমাদের সাধারণ মানুষের গায়ের রং, একটা সোনালী রঙের হার। ব্যোমকেশ সবটা পর্যবেক্ষণ করে দেখার পর আমাদের দুজনের উদ্দেশ্যে বলল, মল্লার বাবু, আমি বুঝতে পেরেছি এটা কার কাজ। আপনি হয়তো ঠিক জানেন না, কিছুক্ষণ আগে অবধি একজন বৃদ্ধ আমার কাছে এসে ওই বিস্ফোরণ সম্পর্কে নানা কথা জানতে চাইছিলেন। যেহেতু আমি তার কথাগুলোর খুব একটা গুরুত্ব দিইনি, তাই খুব একটা উত্তরও জানাইনি। তবে এখন বুঝতে পারছি ওইটা আসলে বৃদ্ধ নয়, বৃদ্ধ ছদ্মবেশে সেই অপরাধী। মহাশয় এসেছিলেন জানতে যে আমি তার কার্যকলাপ সম্পর্কে ঠিক কতটা জানতে পেরেছি। তারপর হয়তো আমাকেই শেষ করে দেওয়ার জন্যে গুলিটা ছুঁড়েছিলেন। কি বলছেন আপনি ব্যোমকেশ বাবু? এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তা তো বটেই। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে রাজেশ্বরের মতো দাগী আসামিকে নির্দ্বিধায় হত্যা করে দিতে পারে, তার পক্ষে এইসব করা কোনো ব্যাপারই নয়। সে অত্যন্ত দৃঢ় বুদ্ধি সম্পন্ন। অতঃপর আমি, ব্যোমকেশ, সত্যবতী তিনজনেই নিজের বাড়িতেই চলে এলাম। পরের দিন সকালে উঠে ব্যোমকেশের কাছ থেকে জানতে পারি সেই রাতে সত্যবতী ঠিক করে ঘুমোতেই পারেনি। অবশ্য এতে আমার অস্বাভাবিক কিছুই লাগেনি। পরের দিন সকালবেলা আমাদের ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ায় আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে চলে যাই মল্লার বাবুর বাড়িতে। থানায় কথা বলাটা কেন জানি না ব্যোমকেশের ঠিক পছন্দ হচ্ছিল না। মল্লার বাবুর বাড়ির দরজায় টোকা পড়তে মল্লার বাবু নিজেই দরজা খুলে দেয়। তারপর সকালবেলায় আমাদেরকে দেখে অদ্ভুতভাবে তাকিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার ব্যোমকেশ বাবু, আপনারা আমার বাড়িতে হঠাৎ এলেন যে? কোনো বিপদ হয়েছে নাকি? না, সৌভাগ্যক্রমে এখনো পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। তবে আর যাতে কোনো বিপদ না হয় তার জন্যই আমরা সকালবেলা আপনার সঙ্গে যাবতীয় কথা আপনার বাড়িতেই বলে ফেলতে চাইছি। কি বলতে চাইছেন কি? যদি থানায় আমার সঙ্গে আপনারা কথা বলতেন তাহলে কিসের সমস্যা হতো বলুন তো? সমস্যা তো হতেই পারত, কারণ এর আগে আমরা থানায় যা কথা বলেছি তার খবর সেই অপরাধীর কাছে পৌঁছে গিয়েছে। তাহলে ঠিক কোন ভরসায় থানায় বসে আপনার সঙ্গে আলোচনা করতাম বলুন তো? হ্যাঁ, কথাটা আপনি একেবারে ভুল যে বলেছেন তা নয়। আমি আপনার সঙ্গে একেবারেই সহমত পোষণ করছি। আচ্ছা বলুন, কি জানতে চান বা কি কথা বলার জন্য আপনি এসেছেন বলুন। আচ্ছা, রাজেশ্বর অপরাধমূলক কাজ করবার আগে নিশ্চয়ই সাধারণ মানুষ ছিল আমাদের মতো। তারও জীবনযাপন আমাদেরই মতো সাধারণ ছিল। আচ্ছা, আপনার কি জানা আছে যে জেলে বন্দি থাকাকালীন তার মনের সমস্ত কথা সে কাউকে বলতো কিনা, বা রাজেশ্বরের কোনো চিঠিপত্র সেরকম কিছু রয়েছে নাকি? যদি সেরকম কিছু থেকে থাকে তাহলে অবিলম্বে আমাদেরকে জানা, তাহলে আমাদের কাজের দিকে এগোতে বেশ অনেকটাই সুবিধে হবে। হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমি এই সম্পর্কে আগে থেকেই খোঁজ নিয়েছি, কারণ জানতাম যে ব্রজেশ্বর খুন হয়েছে তার সমস্ত তথ্য বার করবার জন্য আপনি আমাদের সঙ্গে কথা ঠিকই বলবেন। আর তাই যাতে আপনার সাহায্য আমি করতে পারি সেই জন্য এই বিষয়ে আগে থেকেই খোঁজ নিয়ে রেখেছি। বাহ, খোঁজ নিয়ে রেখেছেন যখন তাহলে তো খুব ভালোই ব্যাপার। তা কি জেনেছেন একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। আমাদের জেলে একজন বয়স্ক অপরাধী রয়েছে।
যে অনেক বছর ধরেই আমাদের এই জেলে বন্দি রয়েছে। আমরা সবাই জানতাম যে ব্রজেশ্বর খুব একটা কথা বলে না কারোর সাথে। তার শুধু একটাই লক্ষ্য ছিল, যার জন্য তাকে জেলে থাকতে হচ্ছে। সেই ব্যোমকেশ বক্সীকে সে চিরতরে পৃথিবী থেকে দূর করে দেবে। সেইভাবে কারোর সঙ্গে কথা না বললেও তার সঙ্গেই থাকা একজন বৃদ্ধ মানুষকে নিজের মনের সমস্ত কথাই বলতো। তার কাছ থেকে খোঁজ নিয়েই আমরা জানতে পেরেছি যে ব্রজেশ্বর ছোটবেলায় তালদিঘি গ্রামে বসবাস করত। তারপর ধীরে ধীরে বয়সের সঙ্গে এছাড়াও অভাব অনটন ঘোচাতে এইসব পথে চলে এসেছে। এইসবই আমি জানতে পেরেছি ওই বৃদ্ধের কাছ থেকে। তো আপনি কি বলেন, কি করা যায় এবার? সবটাই বুঝলাম, তবে আর কিছু না হোক এইবার আমাদেরকে রাজেশ্বরের সেই ছোটবেলার বাসস্থান তালদিঘি গ্রামে যেতে হবে। যদি সেখান থেকে কোনো তথ্য আমরা পাই তাহলে সেটা আমাদেরই কাজে লাগতে পারে। কেন জানি না আমার মনে হচ্ছে রাজেশ্বরকে যে খুন করেছে তার সঙ্গে রাজেশ্বরের সম্পর্ক বা শত্রুতার সম্পর্ক সেটা বহুদিনের। ওই গ্রামে গেলে হয়তো তার কোনো সন্ধান পেলেও পাওয়া যেতে পারে। অতঃপর আমি, ব্যোমকেশ এবং মল্লার বাবু তিনজনে মিলেই সেই তালদিঘি গ্রামে যাই। গ্রামে প্রবেশ করতেই মনটা যেন বেশ হালকা হতে লাগলো। যতই গাছপালা থাকুক না কেন, শহরের পরিবেশের চেয়ে গ্রামের পরিবেশ বেশ অন্যরকম হয়ে থাকে। প্রাণ খোলা এক নিঃশ্বাস দিলাম বুক ভরে। আবহাওয়াটাও বেশ মনোরম, যেন দেখে এখানেই থেকে যেতে ইচ্ছা করবে। তবে আমরা এসেছি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে, তাই প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি নিজেদের আকর্ষণ অনেকখানি কমিয়ে দিয়ে আসল কাজে ব্যস্ত হয়ে পড়লাম। গ্রামের বেশিরভাগ জায়গায় প্রত্যেককে বজ্রেশ্বরের নাম বলতে লাগলাম। গ্রামের লোকেরা সেভাবে তার কোনো খোঁজ করতে পারলো না। এমনকি এটাও মনে হলো যেন বজ্রেশ্বর বলে কাউকে তারা কোনোদিন শোনেনি। সেখানে অনেক খোঁজাখুঁজির পর শেষে একটি বাড়ি অবশিষ্ট ছিল। আমরা প্রায় হাল ছেড়ে দিলেও ব্যোমকেশ কিন্তু নিজের লক্ষ্যে তখনও অবিচল ছিল। একটা বাড়ির দরজায় টোকা দিতেই একজন পুরুষ দরজা খুলে বাইরে বেরিয়ে এসে ব্যোমকেশ এবং আমাদের উদ্দেশ্যে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগেই পুলিশি পোশাকে মল্লার বাবুকে দেখে বেশ অনেকখানি অবাক হলেন। বলে উঠলেন, আপনারা কারা? আপনাদের তো এই গ্রামে আগে দেখিনি, আর পুলিশ নিয়ে এসেছেন কেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি আর আপনাদের চিনিও না। তাহলে আপনারা আমার বাড়িতে এলেন যে? আর আমার বাড়িতে আপনাদের কি দরকার থাকতে পারে যে এভাবে দরজায় টোকা দিলেন? দেখুন, আপনি আগে থেকেই ঘাবড়ে যাবেন না। পুলিশ অফিসার শুধুমাত্র আমার সঙ্গে এসেছে, আপনাকে গ্রেপ্তার করবার জন্য আসেননি। তবে কিছু তথ্য জানবার জন্য আমরা তিনজনেই আপনার কাছে এসে হাজির হয়েছি। যদি আপনি সত্যি সত্যি যা জেনে থাকেন তা বলে দেন তাহলে কিন্তু সবটাই আমার আপনার উভয়ের জন্যই মঙ্গলময় হয়। হ্যাঁ, আপনি কি জানতে চান বলুন। যদি আমি জেনে থাকি আপনাকে তা নিশ্চয়ই বলবো। আচ্ছা, আপনি এই গ্রামে ছোটবেলা থেকেই রয়েছেন, তাই না? এই গ্রামে একজন মানুষ খুন হয়েছে, তার সম্পর্কে আমরা তথ্য জোগাড় করবার জন্যই এসেছি। আর হ্যাঁ, সবার আগে তো আমাদের সবাইকে আপনার পরিচয়টা জানতে হবে এবং আমরাও নিজেদের পরিচয়টা আপনাকে জানাবো। নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আমার পাশে আমার বন্ধু শ্রী অজিত বন্দ্যোপাধ্যায়, আর ইনি হচ্ছেন আমার বাড়ির অত্যন্ত কাছে থানার পুলিশ অফিসার মল্লার সেন। আমি আমাদের সবার পরিচয় এবং আপনাকে এইভাবে বিব্রত করবার কারণ সমূহ সমস্তটাই বললাম। এবার আপনি আমাদের প্রশ্নগুলোর উত্তর দিন। নমস্কার, আমি হচ্ছি রতন মাঝি। আমি এই গ্রামে ছোটবেলা থেকেই বাস করছি। আর আপনি কার কথা বললেন তাকে তো আমি ছোটবেলা চিনতাম, কিন্তু বড় হবার সাথে সাথে ওই গ্রাম ছেড়ে চলে গেল। তারপর এতগুলো বছর পেরিয়ে গেছে, আর ওর কোনো খোঁজ রাখি না সেভাবে। তবে ও অনেক ছোটবেলায়, যখন ওর বয়স 18 হবে কিনা, এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল শহরে। তারপরও আমি জেনেছিলাম যে সেই শহরে কোনো দাগি আসামিদের সঙ্গে যুক্ত হয়েছে। এই আসামিগুলো কোথায় থাকে সেই সম্পর্কে আমি বেশ কিছুটা জানি। আশা করি আপনাদের সাহায্য করতে পারবো। আপনারা বিশ্বাস করুন,
আচ্ছা রতনবাবু, আপনি যে সমস্ত কথা সত্যি বলছেন, আমরা তা কিভাবে বিশ্বাস করে নেব? কি যে বলেন পুলিশ বাবু, আমার আর সেই সাহস কোথায় যে সাধারণ গ্রামের মানুষ হয়ে আপনাদের মতো বড় বড় পুলিশ অফিসারদের সঙ্গে আমি মশকরা করব? এটা তো কিছুতেই হতে পারে না, তাই না? প্রাণের তাগিদে আমাকে কাজ করে খেতে হয়, আর সেই আমি কিনা আপনাদের বিভ্রান্ত করব, সেটা কি কখনো সম্ভব? অতঃপর আমি, ব্যোমকেশ আর মল্লার বাবু রতনবাবুর বাড়িতেই সারাটা দিন কাটাই। রাতের দিকে আমরা তিনজনে রতনবাবুর সঙ্গে তার জানা জায়গা, যেখানে বজ্রেশ্বর যে আসামির সঙ্গে হাত মিলিয়েছিল, আমরা সেখানে চলেছি। গ্রামের পথ, রাস্তায় রাত্রিবেলায় চলাটা খুব একটা সহজ কাজ নয়, তবুও নিজের উদ্দেশ্যকে সফল করবার জন্য আমরা এগিয়ে গেলাম। গ্রামের আশপাশটা ঘুটঘুটে অন্ধকার। সে সময় হাতে একটি লণ্ঠন আমাদের সম্বল করে দাঁড়িয়েছিল। গ্রামের পথ ছাড়িয়ে কোথা দিয়ে যেন জঙ্গলের রাস্তা দিয়ে একটা পুরানো কারখানার মতন কোথায় যেন চলে এলাম। বাইরে থেকে এক ঝলক এই জায়গার বাইরেটা দেখলাম, তারপর ভিতরে প্রবেশ করে খুঁজতে লাগলাম কাউকে পাই কিনা। ভিতরে কাউকে না পেয়ে যখন চলে আসতে যাব, তখন একটা গুনগুন শব্দ শুনতে পাই। রতন বলে ওঠে, ওই দেখুন, আমি বলেছিলাম না আপনাদের এইখানে ওই অপরাধীগুলো থাকে। না হলে বলুন, আমরা যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে এই রকম অদ্ভুত জায়গায় সাধারণ মানুষ কি কখনো থাকতে পারে? অজিত, রতনবাবু এবং মল্লার বাবু, আমাদেরকে এই কোথা থেকে গুনগুন আওয়াজটা আসছে সেটা খুঁজে বার করতেই হবে। এই জায়গাটা নেহাতি খুব একটা ছোট জায়গা নয়, তাই আমাদেরকে এই বিভিন্ন দিকে গিয়ে সমস্তটা খুঁজে বের করতে হবে। অতঃপর আমরা সবাই ভিন্ন ভিন্ন দিকে গিয়ে খুঁজতে লাগলাম কোথা থেকে এই গুনগুন শব্দটা আসছে। আমরা এগোতে এগোতে হঠাৎ আমি লক্ষ্য করলাম একজন লোক হাতে লণ্ঠন ধরে সুরা পান করছে আর সাথে গুনগুন করে গান গাইছে। আমি, ব্যোমকেশ এবং বাকি সবাইকে ডেকে একত্রিত করলাম। ব্যোমকেশকে বললাম, আমার আশঙ্কা যদি খুব একটা ভুল না হয়, তাহলে আমি বলছি, শোনো, এই লোকটা এই গুনগুন করে গান গাইছিল। হ্যাঁ, দাঁড়াও দেখছি। বলছি, এই যে শুনছেন কাকাবাবু? দয়া করে আমাকে ছেড়ে দিন না। আপনার যা কাজ করানোর ছিল সেই কাজ তো হয়ে গিয়েছে, তাহলে ছেড়ে দিন না। আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি এই মুহূর্তেই আমার স্বামীর কাছে যেতে চাই। আপনি যদি আমাকে এই মুহূর্তে না ছাড়েন, আমি কিন্তু চিৎকার করব। খবরদার, ওই মুখ দিয়ে একদম এসব কথা বলবেন না। আপনি আমার স্বামীকে দিয়ে জোর করে অপরাধমূলক কাজ করিয়েছেন। আমরা তো এই তো আপনাদের দলে নতুন যোগ দেওয়ার জন্যই এসেছি। মাতাল বোধ করি মল্লার বাবু কি ঠিক করে দেখতে পারেনি, তাহলে এই জায়গায় পুলিশের পোশাকে একজনকে দেখলে তার নেশা একেবারেই উড়ে যেত। শুধু ব্যোমকেশ সামনের দিকে ছিল বলে তাকে লক্ষ্য করে সমস্ত কিছু বলেছে। আমাদেরকে ফিরে যেতে বলেছে লণ্ঠন রেখে। পাশ হয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে আবার গুনগুন করে গান গাইতে লাগলো। ব্যোমকেশ আমাদেরকে আলাদা করে নিয়ে এসে বলতে লাগলো, চলো আজকে ফিরে যাওয়া যাক, কাল রাতে আরো একবার এই জায়গায় আসবো। রতনবাবু, আপনি কিন্তু নিয়ে আসবেন। হ্যাঁ বাবু, আপনার তো আমার বাড়িতেই আছেন। শুধু সকালবেলায় আমার একটু পাশের গ্রামে যেতে হবে, কাজ রয়েছে। রাতের বেলা আমি না হয় আপনাদের আবার নিয়ে যাব। বেশ। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি করে জানলেন যে রাজেশ্বর এইখানে থাকা আসামিদের সঙ্গে হাত মিলিয়েছে? কি যে বলেন বাবু, ছোটবেলা থেকে যার সঙ্গে বড় হয়েছি তাকে আমি ভালো মতন চিনব না? গ্রামের সবাই ওকে চিনতে পারছে না, কারণ ও অনেক বড় বয়সে নিজের নাম বজ্রেশ্বর রেখেছে। ছোটবেলায় ওর বাবা মা ওকে নগেন চাঁদ বলে ডাকতো। পরের দিন আবার আমরা সেই গত রাতের জায়গায় পুনরায় যাই।
খানিকক্ষণ পর আমরা যখন পৌঁছাই তখন পিছনে দেখি 6 জন মিলে মদ আর কষা মাংস খাচ্ছে। আজকে অপরাধী ডেরাই আমরা যাচ্ছি বলে শুধুমাত্র আমরা 3-4 জনে না, শহর থেকে আরো 4-5 জন পুলিশ কর্মচারীদের নিয়ে চলেছি। আমাদের উপস্থিতি টের পেয়ে সবাই দাঁড়িয়ে আমাদের দিকে গুলি করার উদ্যোগ করে, কিন্তু অদ্ভুতভাবে ওদের হাত যেন কাঁপতে থাকে। কোনোভাবেই ওদের নিশানা ওরা স্থির করতে পারে না। তারপর একটা সময় ধীরে ধীরে ওদের সারা শরীর কাঁপতে শুরু করে। একটা সময় সবাই একে একে মাটিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে আমরা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সবকটা অপরাধীদের দেহকে পর্যবেক্ষণ করতে থাকি যে ওদের আসলে ঠিক কি হয়েছে। ব্যোমকেশ বলে ওঠে, ওরা কেউই বেঁচে নেই। মল্লারবাবু, এইখানে যে মদ আর মাংস পড়ে রয়েছে সেটাকে একটু পরীক্ষা করতে দিন তো। আমার মনে হয় এই খাবারের মধ্যে কিছু মেশানো রয়েছে, আর হয়তো কেউ আগে থেকে জানতো যে আমরা এইখানে আসব। আর যদি অপরাধীদের আমরা ধরে ফেলি তার জন্য তাদের কিছু বলার সুযোগটুকুও দেয়নি। এদিকে আমাদের থেকে কিছুটা দূরে একটা দৃশ্য দেখে আমি হালকা চিৎকার করে উঠি, ব্যোমকেশ, ওই দেখো ওখানে কি রয়েছে। ব্যোমকেশ আমার কথা শুনে সেই দিকে এগিয়ে যায় এবং আমরাও এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখি গতকাল যে মাতালের সঙ্গে আমাদের কথা হয়েছিল তার গলাটা কেউ জবাই করে দিয়ে চলে গেছে। কি ভয়ঙ্কর দৃশ্য! তবে এই কাজটা আমাদের উপস্থিতিতেই হয়েছে। আমরা যখন অন্য অপরাধীদের মৃতদেহ নিয়ে ব্যস্ত ছিলাম তখন কেউ এই কাজটা করেছে, কারণ গলা জবাই করে দিল তার মধ্যে একটু হলেও প্রাণ অবশিষ্ট রয়েছে। ওই মাতালটি ব্যোমকেশকে দেখে কিছু একটা বলার চেষ্টা করছিল। ঠিক সেই সময় কেউ ওই মাতালের ওপর লক্ষ্য করে গুলি করে এবং নিমেষের মধ্যে যেটুকু প্রাণ অবশিষ্ট ছিল সেটুকু শেষ হয়ে যায়। ইতিমধ্যেই আমি, ব্যোমকেশ এবং বাকিরা সবাই বিভিন্ন দিকে খুঁজতে থাকি যদি আসল অপরাধীকে খুঁজে পাই। এই খোঁজার কারণেই ব্যোমকেশ আর আমি দুজনে আলাদা হয়ে যাই। তবে আমি কিছুটা এগোতেই ব্যোমকেশের চিৎকার আমার কানে আসে। ব্যোমকেশের চিৎকার শুনে আমার বুকের ভিতরটা কেমন যেন একটা করে ওঠে। তাড়াতাড়ি আমরা সবাই সেখানে গিয়ে দেখি ব্যোমকেশকে কেউ যেন গুলি করেছে। প্রথমে আমি সেখানে যাই, তারপরে বাকি পুলিশগুলো সেখানে যায়, তারপরে রতনবাবু আসে এবং তারপরে মল্লার বাবু। ব্যোমকেশের অবস্থা খারাপ হওয়ার আগে ব্যোমকেশকে সেখান থেকে বার করে গ্রামের কিছুটা বাইরে নিয়ে এসে একটি স্থানীয় চিকিৎসালয়ের মধ্যে ভর্তি করা হয়। ব্যোমকেশকে কিছু না জানিয়েই আমি সত্যবতীকে ফোন করি। সত্যবতী ঘটনাটি শুনে অত্যন্ত কান্নাকাটি করতে থাকে। সত্যবতীর কথা বাধ্যই শুনতে হয় আমাকে। তাকে পুলিশের সাহায্য নিয়ে একটি গাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং তাতে করেই সত্যবতী চিকিৎসালয়ে চলে আসে। সত্যবতী আর আমি ভিতরে প্রবেশ করি, ততক্ষণে মল্লার বাবু সেখানে ছিলেন। তবে একটা পারিবারিক কথোপকথনের প্রয়োজন এটা বুঝতে পেরে মল্লার বাবু দ্রুত পদে ব্যোমকেশের ঘর থেকে বেরিয়ে গেলেন। ব্যোমকেশ আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, এ কি অজিত, তুমি বাড়িতে আবার খবর দিলে কেন? এখন দেখছো তো এসে কিরকম কান্নাকাটি করছে। আচ্ছা শোনো গো, আমার এমন কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ মানছি একটু গুলি লেগেছে বটে, কিন্তু আমি এখন দিব্যি সুস্থ আছি। দেখো তোমার সঙ্গে কত ভালো করে কথা বলছি। তুমি আমাকে বোঝাতে এসো না। আমি খুব ভালো করে জানি যে তুমি ঠিক কতটা ভালো আছো। এতগুলো পুলিশ থাকতে তোমার গায়ে গুলি লাগলো কিভাবে? এই ঘটনাগুলো নিয়ে আমি সব সময় ভয়ে ভয়ে থাকি। আমার কি মনে হয় জানো, সেদিন ওই পুজো বাড়িতেও মনে হয় তোমাকেই লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি যে আমাকে লক্ষ্য করে গুলিটা চালানো হয়েছিল। তার প্রমাণও আমি পেয়েছি। কি বলছো কি? তুমি কি করে জানতে পারলে? সন্দেহ ছিল একটা এই বিষয়ে সেটা জানি, কিন্তু প্রমাণ কি করে পেলে? আমাকে যখন গুলি করা হয় তখন আমার জ্ঞান চলে যেতে লাগলেও আমি
আমি স্পষ্ট শুনতে পাই কেউ যেন বলছিল যে গতবার সাবধান করার জন্য ঠাকুরের মূর্তিকে উদ্দেশ্য করে গুলি করেছিলাম, কিন্তু সাবধান বাণীতে যখন কাজ হলো না তখন আসল গুলিটা করতেই হতো। নিজে থেকে শত্রুতা তৈরি করলে ব্যোমকেশ বক্সী, এই ব্যাপারটাই কেউ বলছিল। তবে এই কণ্ঠস্বরটা আমি কোথায় যেন শুনেছি, বুঝলে, কিন্তু কে করলো সেটাই বুঝলাম না। ইতিমধ্যে কেটে গিয়েছে 2 দিন। সকালে ব্যোমকেশের সাথে কথা মতো আমি আর মল্লার বাবু দুইজনে রতনবাবুর খোঁজে তার বাড়িতে যাই। কিন্তু বাড়ি গিয়ে রতনবাবুকে খুঁজে না পেয়ে গ্রামের অন্য লোকজনদের কাছ থেকে জানতে পারি যে গত 1 দিন না 2 দিন ধরে তারা কেউ রতনবাবুকে দেখতে পাচ্ছেন না। আর ব্যোমকেশ কি এসে আমিও এটা জানাই যে রতনবাবুর পাশের বাড়ির ভদ্রলোকের কাছে রতনবাবুর একটি ব্যাগ জাতীয় কিছু রেখে দিয়েছিল। সেটার মধ্যে নাটকের সাজসজ্জার সরঞ্জাম পাওয়া গিয়েছে। সে নাকি শহরে তার কোন আত্মীয়র সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে পাশের বাড়িতে বলে গেছে। আচ্ছা, তাই নাকি? নাটকের সরঞ্জাম পাওয়া গিয়েছে, তার উপরে রতনবাবু 1-2 দিন ধরে নেই। যাকে এখন এইসব বাদ দাও, তোমাকে একটা কাজ করতে হবে, বুঝলে। বলো, আমাকে কি কাজ করতে হবে? আমি করে দেব। আচ্ছা, বাইরে 2 জন পুলিশ কর্মচারীকে বরাদ্দ করা হয়েছে না আমার পাহারা দেওয়ার জন্যে? হ্যাঁ, তা তো তারা রয়েছে, তারা নিজের কাজও করছে, কিন্তু তুমি এখন এসব কথা বলছো কেন? কারণ ওরা ঘরের বাইরে থাকলেও ঘরের ভিতরে তুমি পাহারা দেবে আমাকে। অর্থাৎ আজকে রাতে আমার ঘরে তুমি লুকিয়ে থাকবে, কিন্তু সেটা কাউকে বুঝতে দিলে চলবে না। রাত্রিবেলা আমি ব্যোমকেশের ঘরে ওর কথা মতো লুকিয়ে থাকি। এর মধ্যে বাইরে থাকা পুলিশ কর্মচারী এবং মল্লার বাবু এসে আমাদের কথা জানতে চেয়েছে ব্যোমকেশের কাছে। উত্তরে ব্যোমকেশ সবাইকে বলে আমি নাকি অনেকক্ষণ আগে চলে গিয়েছি। তবে ব্যোমকেশ এই কথাগুলো বলেছে যাতে আমি ঘরে রয়েছি সেটা কেউ বুঝতে না পারে, তার জন্য। রাত্রি বেশ অনেকটাই গভীর হতে থাকে। ব্যোমকেশ ঘুমানোর ভান করলেও সে ঘুমায়নি। আর এদিকে আমাকে লুকিয়ে থাকতে হলেও আমার ঘুমের অত্যন্ত প্রয়োজন বলে আমার মনে হচ্ছিল। ঠিক সেই সময় ঘরের ভিতরে কারোর উপস্থিতি আমি টের পেলাম। সে রাত ছিল পূর্ণিমা রাত। বাইরের জানলা দিয়ে চাঁদের আলো কিছুটা ঘরের ভিতরে প্রবেশ করে ঘরটাকে আলোকিত করার চেষ্টা করেছে। ঘরের মধ্যে সমস্ত কিছুই মোটামুটি দেখা যাচ্ছে। আমি দেখতে পাই কেউ একজন কালো কাপড় মুড়ি দিয়ে ব্যোমকেশের কপালে বন্দুক ঠেকিয়ে গুলি করতে যাচ্ছে। ঠিক সেই সময় আমি বেরিয়ে পিছন থেকে সেই লোকটিকে ধরে ফেলি। বাইরে মল্লার বাবু এবং সত্যবতী 2 জনেই ছিল। তারাও ঘরের মধ্যে আওয়াজ শুনে ভিতরে প্রবেশ করে। কালো চাদর মুড়ি দেওয়া দুষ্কৃতীর শরীর থেকে চাদর সরাতেই বুঝতে পারি বাইরের যে 2 জন পুলিশ কর্মচারীর তত্ত্বাবধানে ব্যোমকেশকে রাখা ছিল তাদের মধ্যে একজন ব্যোমকেশকে খুন করবার চেষ্টা করেছে। আমরা সবাই চমকে যাই তাকে দেখে। এদিকে ব্যোমকেশ উঠে পড়ে আমাদের সবার উদ্দেশ্যে বলে ওঠে, কি মল্লার বাবু, আমি আপনাকে আগে থেকে বলেছিলাম না আপনাদের থানার মধ্যে এমন কেউ রয়েছে যে ভিতরের সমস্ত খবর ঠিকঠাক জায়গা মতো পৌঁছে দিচ্ছে। আজকে এই শয়তানকে ধরবার জন্যই আমি অজিতকে আগে থেকে ঘরের মধ্যে লুকিয়ে থাকতে বলেছিল। আপনাদের সবাইকে মিথ্যে বলি যাতে আমাকে খুন করবার জন্য তার পথটা সহজ হয়ে যায়। প্রথম থেকে ভিখারির খুন হওয়া থেকে শুরু করে নানা ঘটিত ঘটনার সাক্ষী এই শয়তান। একটু মনে করে দেখুন, রাজেশ্বরকে দেখাশোনার দায়িত্ব কিন্তু এই পুলিশ কর্মচারীরই ছিল। সে রাজেশ্বরকে পালাতে সাহায্য করে, আবার অন্যদিকে অপরাধীকে খবর দিয়ে দেয় যাতে রাজেশ্বরকে খুন করতে তার কোনো অসুবিধে না হয়। অনেক ব্যাপারই পরিষ্কার হয়েছে, তবে এখনই সবকিছু বলবো না, বাকিটা পরে জানাবো। এরপর পুলিশ সেই তৎপরতায় সেই কর্মচারীকে নিরাপত্তা দিয়ে একটি সাবধান জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। ব্যোমকেশ আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, আপনাদের একটা কাজ করতে হবে। অপরাধী তো চেয়েছিল যাতে কাল রাতেই আমি খুন হয়ে যাই, সেই ঘটনাটিকেই সত্যি করতে হবে। মানেটা কি? তুমি কি বলছো
সেই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তুমি নিজে থেকে নিজের মারা যাওয়ার কথা বলছো? আপনারা সবাই আমার কথাটা ভালো করে শুনুন। আমি যে বেঁচে আছি, মারা যায়নি, এই খবরটা সবাইকে জানানোর দরকার নেই। বরঞ্চ সবাইকে এটাই জানিয়ে দেওয়া হোক যে ব্যোমকেশ বক্সী আর বেঁচে নেই। সে দ্বিতীয়বারের মতো গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এইটা হলে আর কিছু না হোক অপরাধী একটু নিশ্চিন্ত হবে, আর সেই সুযোগটাকেই আমাদের কাজে লাগাতে হবে, বুঝলে? অতঃপর 2 দিন ধরে এইটাই করা হয়। সবাইকে জানিয়ে দেওয়া হয় ব্যোমকেশ বক্সী মৃত। ঘাটে নিয়ে গিয়ে সৎকার করা হয় মৃতদেহের। তবে মৃতদেহটি ব্যোমকেশ বক্সী নয়, অন্য একটা মৃতদেহ, যাকে ব্যোমকেশ সাজিয়ে সৎকার করা হয়। 3য় দিন আমরা আবার পুনরায় সেই জায়গায় যাওয়ার জন্য তৎপর হই। তবে এইবারে আমাদের যাত্রাপথ বেশ একটু অন্য। ব্যোমকেশ একটি মৃত আত্মার মতো নিজেকে সাজিয়ে তোলে। দাঁতের 2 পাশ দিয়ে রক্ত বেরোচ্ছিল, কপাল দিয়েও রক্ত বেরোচ্ছে, এবং চোখ মুখটিকে অত্যন্ত ভয়ানক ভাবে সাজানো হয়েছে। অতঃপর আমরা সেই স্থানে পৌঁছে যাই রাত্রিবেলায়। ভূতের ছদ্মবেশটা নেওয়া এই জন্যই বেশ ভালো, কারণ রাত্রিবেলা যদি কেউ দেখে যাকে সে মারতে চেয়েছিল বা মেরে দিয়েছিল সে তার সামনে দাঁড়িয়ে আসে এরকম অদ্ভুত ভাবে, তাহলে সে যত বড়ই অপরাধী হোক না কেন তার কিছুটা হলেও ভয় হবেই। আমরা সেখানে পৌঁছে গিয়ে দেখলাম যে একজন লোক বসে রয়েছে এবং তার সামনে একটি মহিলাকে বেঁধে রাখা হয়েছে। আমাদের বুঝতে বাকি রইল না এই মহিলাই ওই পুলিশ কর্মচারীর স্ত্রী। লোকটি হাসছে এবং মহিলার উদ্দেশ্যে বলছে, তোমার বর বেশ দারুণ লোক তো। বক্সী নাকি একজন এসেছিল টিকটিকির সঙ্গে, সেটাকেও সামনে দিয়েছি। টিকটিকি বেশি বাড়াবাড়ি করলে ওটাকেও খালাস করে দেব। দয়া করে আমাকে ছেড়ে দিন না। আপনার যা কাজ করানোর ছিল সেই কাজ তো হয়ে গিয়েছে, তাহলে ছেড়ে দিন। আরে কাজ হয়ে গেছে তো কি হয়েছে? আজকের দিনটা থেকে যাও, 2 দিন থেকে যাও, তোমার সঙ্গে একটু সুখ দুঃখের কথা বলি, তারপরে না হয় তোমার স্বামীর কাছে তোমাকে দিয়ে আসবো। না, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি এই মুহূর্তেই আমার স্বামীর কাছে যেতে চাই। আপনি যদি আমাকে এই মুহূর্তে না ছাড়েন আমি কিন্তু চিৎকার করব। তোমার কি মনে হয় তুমি যেখানে আছো সেখান থেকে তোমার চিৎকার কোনো কাকপক্ষীতে শুনতে পাবে? কেউ শুনতে পাবে না। তোমার বর বেশ ভালো তো, তোমাকে বেশ ভালোবাসে, কিন্তু ওই রকম একটা লোকের সঙ্গে থেকে তুমি কি করবে? তার যে এই ভালো যে তুমি আমার সঙ্গে। খবরদার, ওই মুখ দিয়ে একদম এসব কথা বলবেন না। আপনি আমার স্বামীকে দিয়ে জোর করে অপরাধমূলক কাজ করিয়েছেন। পিছনে আওয়াজ দেখে সেই লোক এবং ওই ভদ্রমহিলা পিছন দিয়ে তাকাতে দুজনেই ব্যোমকেশের চেহারা দেখে ভয় পেয়ে যায়, আর অপরাধীর চেহারা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। চেহারা দেখে ভদ্রমহিলা জ্ঞান হারিয়ে ফেলে। ব্যোমকেশ বলে ওঠে, তাহলে রতনবাবু অবশেষে ধরা পড়তে হলো বলুন? অনেক তো করলেন শুরু থেকে, পারলেন না আমাকে শেষ করতে। প্রথমে বৃদ্ধ সেজে আমার সঙ্গে কথা বলে বিস্ফোরণ সম্পর্কে আমি ঠিক কতটা কি জেনেছি বা করেছি সেই সম্পর্কে জানতে চাওয়া, তারপর গুলি করে আমাকে সাবধান করে দেওয়া, তারপর থানার ওই কর্মচারীর কাছ থেকে জানতে পারা যে ভিখারি আমাকে সবকিছু বলেছে, আর তৎক্ষণাৎ তাকে খুন করে দেওয়া, তারপর নিজেই আমাদেরকে বিভ্রান্ত করতে চাওয়া, নিজেই নিজের জালের মধ্যে আমাদেরকে জড়াতে চেয়ে তুমি নিজেই জড়িয়ে গেছো। এইটা জানতে না যে শয়তান কখনো সবসময় জিততে পারে না। তুমি সেদিনকে হঠাৎ ভাবতেই পারোনি ওই মাতালটা সমস্তটা ধীরে ধীরে বলতে থাকবে, আর যেহেতু পরের দিন আমরা যাব বলে ঠিক করি তুমি আমাদেরকে বারণ করতে পারোনি। তাই দিনের বেলা আগে থেকে গিয়ে নিজের দলের অপরাধীর সবাইয়ের খাবারে বিষ মিশিয়ে তাদেরকে হত্যা করলে, আর তারপর ওই মাতাল লোকটিকে মেরে দিলে। কিন্তু তোমার লক্ষ্য ছিলাম সবসময় আমি। তাই সবাই এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলে আমার পাশে কাউকে না পেয়ে তুমি পেছন থেকে আমাকে গুলি করলে।
এত কিছু করবার একমাত্র কারণ হলো রাজেশ্বর। আচ্ছা, কি করেছিল বলো তো সে, যার জন্য তুমি তাকে খুন করলে এবং যার জন্য এত কিছু? ওর জন্যেই আমি একটা অপরাধী হয়েছি। আমরা সত্যিই একে অপরের বন্ধু ছিলাম, কিন্তু ওর জন্যই আমরা আলাদা হয়েছি। ওর জন্যই আমি 3 বছর জেল খেটেছি। আমি আর ওই বজ্রেশ্বর একসময় একসাথেই চুরি করতাম, আর সেই চুরির কারণে একবার রাজনৈতিক একজনের বাড়িতে চুরি করবার সময় ওই রাজনৈতিক নেতার মেয়ে সেটা দেখে ফেলে বলে বজ্রেশ্বর ওই মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায় আমার কথা না ভেবে। এই ঘটনার কারণে এই বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে আমরা 2 বন্ধু নিমেষের মধ্যেই 2 শত্রুতে পরিণত হয়ে গিয়েছিলাম। তাই আমি ওকে শেষ করে দিতে চেয়েছিলাম। 3 বছর পর আমি যখন জেল থেকে পালাতে সক্ষম হই, তখন জানতে পারি যে বজ্রেশ্বর জেলে রয়েছে। এরপর আমি ওই পুলিশ কর্মচারীকে দিয়ে ওকে পালাতে সাহায্য করি এবং তারপরে আমি সেই বিস্ফোরণটা ঘটিয়ে ওকে শেষ করে দিই। কিন্তু মাঝখানে আপনি চলে এলেন। এই আপনাকেও শেষ করে দেওয়ার জন্য এত কিছু করতে হলো। যদি জেল থেকে আবার বের হতে পারি তবে প্রতিশোধ নেবই, আমি বলে গেলাম। অতঃপর রতনবাবুকে গ্রেপ্তার করা হলো। আরো একদিন ওই গ্রামে কাটিয়ে তারপর সবাই মিলে আমরা আবার শহরে নিজেদের বাড়িতে ফিরে আসি। তবে সত্যবতী কিন্তু তার স্বামীর যত্নের কোনো ত্রুটি রাখেনি, সবসময় নিয়মের বেড়াজালে আবদ্ধ করে রেখে দিয়েছে। এটাই হয়তো স্বামীর প্রতি তার স্ত্রীর ভালোবাসা। শেষ হলো আজকের গল্প। শ্রোতাদের আশা করি এই গল্পটি পছন্দ হয়েছে। সাসপেন্স ক্লাসিক্স মানেই শ্রোতাদের মনের মতো গল্প। সত্যি যদি এই গল্প মন ছুঁয়ে থাকে তবে লাইক ও কমেন্ট করে সঙ্গে থাকুন। একটি সাবস্ক্রাইব আমাদের আন্তরিক প্রাপ্তি। আবারও আমরা ফিরে আসব এমনই একটি সুন্দর গল্প উপস্থাপনা করতে। সকলকে জানাই হৃদয়স্পর্শী ধন্যবাদ।